প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। আমাদের দেশের জলাশয়গুলো একসময় নানা জাতের দেশি মাছে ভরপুর ছিল। এই মৎস্য সম্পদ থেকেই পূরণ হতো প্রোটিনের এক বিরাট অংশ। বিভিন্ন মানবসৃষ্ট ও প্রাকৃতিক কারণে বেশ কিছু দেশীয় মাছের প্রজাতি আজ বিপন্ন। আমাদের আজকের পর্ব বিপন্ন মৎস্য সম্পদ নিয়ে। এ বিষয়ে আলোচনা করব ডক্টর নিয়ামুল নাসেরের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের বিপন্ন মৎস্য সম্পদ নিয়ে কিছু তথ্য ও চিত্র। মৎস্য সম্পদ নদীমাতৃক বাংলাদেশের অন্যতম সম্পদ। দেশের ভিতর দিয়ে বয়ে চলা ছোট বড় অসংখ্য নদী এই সম্পদের আধার। হিমালয় থেকে বয়ে আসা পদ্মা, যমুনা ও মেঘনা নদী ব্যবস্থা ও এর শাখা প্রশাখাগুলো আমাদের দেশের মাছের প্রাকৃতিক উৎস। এছাড়াও রয়েছে হাওর, বাওড়, বিল সহ আরও অনেক জলাশয়। এসব জলাশয়ে আমাদের দেশের অনন্য প্রতিবেশ ব্যবস্থা। এসব জলাশয়ে রয়েছে মৎস্য সম্পদের এক বিশাল ভাণ্ডার। বোয়াল, চিতল, রুই, কাতলা, পাবদা, মৃগেল ইত্যাদির সাথে শোল, গজার, টাকি সহ বিভিন্ন প্রজাতির মাছ আমাদের এসব জলাশয়গুলোতে পাওয়া যায়। ছোট মাছের মধ্যে মলা, ঢেলা, কাচকি ইত্যাদি প্রজাতি প্রচুর পাওয়া যায়। এই মৎস্য সম্পদ আমাদের দেশের আমিষের সিংহভাগ চাহিদা পূরণ করে। তবে ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে পাল্লা দিয়ে বাড়ছে না মাছের উৎপাদন। মাছের আবাস ও প্রজনন ক্ষেত্র ধ্বংসের কারণে আমাদের দেশের এই সম্পদ বর্তমানে বিপন্ন। একসময়ের বহুল প্রচলিত মাছে ভাতে বাঙালি কথাটি এখন যেন বেমানান। যেসব নদ নদীতে একসময় প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত, সেগুলো এখন মাছশূন্য।
জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে অতিরিক্ত মানুষের বাসস্থানের জন্য বেছে নেওয়া হচ্ছে জলাশয়গুলো। ফলে আমাদের জলাশয়গুলো ক্রমান্বয়ে ভরাট করা হচ্ছে। এ কারণে কমে যাচ্ছে মৎস্য সম্পদের প্রাকৃতিক আবাসস্থল। এছাড়া বিশাল জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণের জন্যেও অনেক সময় জলাশয় ভরাট করে কৃষি জমি তৈরি করা হচ্ছে। ফলে দেশি মাছের অনেক প্রজাতি হারিয়ে যেতে বসেছে। এসব অদূরদর্শী কর্মকাণ্ডের সাথে যুক্ত হচ্ছে কলকারখানা থেকে নির্গত অপরিশোধিত রাসায়নিক পদার্থ এবং বিভিন্ন ধরনের পরিবেশ বিধ্বংসী বর্জ্য। এসব বর্জ্য ও রাসায়নিক পদার্থ বিভিন্নভাবে ছোট ছোট জলাশয়ে জমা হচ্ছে এবং পানির সাথে মিশ্রিত হয়ে বয়ে যাচ্ছে বড় নদীতে। ফলে স্বচ্ছ নদী তপ্ত ও রঙিন নদীতে পরিণত হচ্ছে। অনেক সময় পরিবর্তিত হচ্ছে পানির ঘনত্ব, ভরাট হয়ে যাচ্ছে নদীর তলদেশ। জলাশয়গুলো মাছের বসবাসের অযোগ্য হয়ে উঠছে, পাশাপাশি প্লাঙ্কটন, শৈবাল সহ মাছের খাদ্যের যোগানদাতা অন্যান্য জীব প্রজাতিও কমে যাচ্ছে। ফলে বিপন্ন হয়ে পড়ছে আমাদের মৎস্য সম্পদ। সবচেয়ে বেশি পরিমাণে বিপন্ন হয়ে পড়ছে আমাদের মিঠা পানির মাছ। বিপন্ন এই মৎস্য সম্পদের মধ্যে রয়েছে চিতল, আইড়, গজার, তারাবাইন, মহাশোল, মলাসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ। আমাদের বিভিন্ন অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডের ফলে নদীতে চর পড়ে যাওয়ার কারণেও মাছের সরবরাহ কমছে। মাছের এই ঘাটতি বাড়তি জনসংখ্যার চাহিদা মেটাতে সক্ষম হচ্ছে না। ফলে অধিক হারে মাছ ধরতে গিয়ে অসচেতনতার ফলে আমরা নষ্ট করছি হাজারো মাছের পোনা। কারেন্ট জাল সহ অন্যান্য নিষিদ্ধ জালের ব্যবহার ক্ষতি করছে মৎস্য সম্পদের। এছাড়া অতিরিক্ত মৎস্য আহরণ এবং ডিমওয়ালা মাছ ধরার কারণে বিপন্ন হয়ে পড়ছে বিভিন্ন প্রজাতির মাছ। মৎস্য আইন না মানা ও অসচেতনতার খেসারত দিতে হচ্ছে আমাদের সবাইকে। এর সাথে সাথে মাছের উপর নির্ভরশীল অন্যান্য প্রাণীগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছে। ফলে এর প্রভাব পড়ছে পুরো পরিবেশ ব্যবস্থার উপর। বাংলাদেশের দক্ষিণে অবস্থিত বিশাল জলরাশির বঙ্গোপসাগর। এখানকার কিছু কিছু অঞ্চল সামুদ্রিক মাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এসব সামুদ্রিক মাছের মধ্যে রয়েছে চান্দা, সুরমা, কোরাল প্রভৃতি। একসময় সামুদ্রিক মৎস্য সম্পদের জন্য যে বঙ্গোপসাগর নিরাপদ আবাসস্থল ছিল, সে বঙ্গোপসাগরও দূষণে জর্জরিত। সমুদ্রগামী জাহাজ থেকে নির্গত তেল ও অন্যান্য রাসায়নিক পদার্থের কারণে বিপর্যস্ত বঙ্গোপসাগরের পরিবেশ ব্যবস্থা। ফলে এসব সামুদ্রিক মৎস্য সম্পদও আজ বিপন্ন হয়ে পড়েছে। আমাদের বিরূপ কর্মকাণ্ড এভাবে চলতে থাকলে বিপন্ন মৎস্য সম্পদ বিলুপ্তির পথে ধাবিত হবে।
আর এরা বিলুপ্ত হলে দেশে দেখা দেবে মৎস্য সংকট। পাশাপাশি এদের উপর নির্ভরশীল অন্যান্য জীব প্রজাতিও সংকটাপন্ন হয়ে পড়বে। সেই সাথে ভারসাম্যহীন হয়ে পড়বে সামগ্রিক জলজ প্রতিবেশ ব্যবস্থা। এজন্য অতি দ্রুত বিপন্ন মৎস্য সম্পদ সংরক্ষণে যথাযথ পদক্ষেপ নিতে হবে। আমাদের যে জলাশয়গুলো এখনো অবশিষ্ট আছে সেগুলো রক্ষায় উদ্যোগ নিতে হবে। যত্রতত্র জলাশয় ভরাট করা থেকে বিরত হয়ে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে মৎস্য সম্পদ সংরক্ষণ করতে হবে। এছাড়া নদীর সাথে বিলের সংযোগ রক্ষার মাধ্যমে মাছের বিচরণ যেন বাধাগ্রস্ত না হয় তার ব্যবস্থা করা এবং কিছু কিছু জলাভূমি মৎস্য অভয়ারণ্য ঘোষণা করতে হবে। সমন্বিত বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই রক্ষা পেতে পারে আমাদের দেশের বিপন্ন মৎস্য সম্পদ এবং আমাদের জলজ প্রতিবেশ ব্যবস্থা। দর্শক মণ্ডলী, আমরা এখন দেখলাম বিপন্ন মৎস্য সম্পদ নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি ডক্টর নিয়ামুল নাসেরের সাথে। কেমন আছেন আপনি? ভালো আছি। আচ্ছা, বাংলাদেশে যে মৎস্য সম্পদ এ নিয়ে তো আপনি অনেক কাজ করেছেন এবং অনেক তথ্য আছে আপনার কাছে। তা আমাদের বলবেন যে বাংলাদেশে কোন মাছগুলো বিপন্ন অবস্থায় আছে এখন? ঠিক 2000 সালে IUCN থেকে ওরা একটা গবেষণা করেছিল, সেখানে দেখা যায় প্রায় 54টা মাছ আমাদের নদ নদী থেকে প্রায় বিপন্ন অবস্থায় আছে বা মিঠা পানিতে। এছাড়াও কিন্তু আমাদের যে সমুদ্র অঞ্চলে কিন্তু কিছু কিছু মাছ আছে যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, যেমন সি হর্স, এরাও কিন্তু আন্তর্জাতিকভাবে কিন্তু বিপন্ন একটা প্রায় প্রাণী। তো সেটা কিন্তু আমাদের দেশে আছে, কিন্তু আমরা সমুদ্রটা হয়তো দেখি নাই যে তাদের কোনটা কোনটা তাদের পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না। বাংলাদেশের মিঠা পানিতে কত প্রকারের মাছ ছিল কিংবা আছে? এটা প্রায় 200টার উপরে, বাট এখন দেখা যাচ্ছে 265টা। কিছু কিছু মাছ যে মাছগুলো আমরা সচরাচর দেখতাম আমাদের দৈনন্দিন বাজারের তালিকায় অথবা আমাদের খাবার টেবিলে, মেনি মাছ, তারপরে খলসে মাছ, বেশ কিছু মাছ আছে যেগুলো আজকাল খুব একটা দেখি না। এই মাছগুলো কি একেবারেই খুব বিপদাপন্ন অবস্থায় আছে, না এদের বংশ এখনো আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিছু হলো আছে? এই মেনি মাছটা 10 বছর আগে বলছিল যে নাই হয়ে যাচ্ছে, ইদানিং আবার দেখা যাচ্ছে। চাষের কারণে না ন্যাচারালি রিগেন, মানে সচেতনতার কারণে আমার মনে হয়। কিন্তু এর মধ্যে অনেক মাছই আছে যে মাছগুলোকে এরা কিন্তু বেশি বিপদে আছে। বলে ওই যে রানী মাছ ছিল একটা নদীতে, খুব সুন্দর কালারফুল একটা হলদে ডোরাকাটা মাছ, সেই মাছগুলো কিন্তু আমরা দেখি না। আরেকটা মাছ আমার মনে পড়ে, কাইকলা মাছ। কাইকলা মাছ, এটা কিন্তু কয়েকদিন 10 বছর আগেও এরকম ছিল না, কিন্তু এখন কমে গেছে নদীতে। পুঁটি মাছ আমাদের প্রায় 10 থেকে 12 রকমের পুঁটি মাছ ছিল, তার মধ্যে কিন্তু যেমন সরপুঁটিটা কিন্তু নেচারে অনেক জায়গায় কমে গেছে। এছাড়া গুজ্জা, আইর, মহাশোল আগের মতো আর দেখা যাচ্ছে না। আচ্ছা, আমাদের শোল এবং আমাদের যে টাকি, এদের কি অবস্থা? এটা তো প্রায় 5 থেকে 6টা প্রজাতি এই গ্রুপের মাছ আমাদের দেশে আছে, স্নেকহেডস বলে এদের। জি। এবং এদের মধ্যে পিপলা বলে একটা মাছ ছিল সিলেট অঞ্চলে। এই মাছটা খুব ইন্টারেস্টিং একটা মাছ। হাওর অঞ্চল যখন শুকিয়ে যেত, এরা করতে গিয়ে গর্ত খুঁড়ে খুঁড়ে একদম নিচে চলে যেত, 10 থেকে 15 ফিট নিচে কাদার মধ্যে, কাদা যেখানে ভেজা আছে স্যাঁতসেঁতে আছে, সেখানে সে একটা ঘরের মতো করে সেখানে সে থেকে যেত। আবার যখন পরবর্তীতে বর্ষার সময় যখন হাওরে পানি আসতো, তখন সে আবার বের হয়ে আসতো। আচ্ছা, সমস্যাটা ঘটিয়েছি আমরাই। যেটা হয়েছে যে এই হাওরে কিন্তু আমরা উপরে ধান চাষ করার চেষ্টা করি, করে যখন আমরা পেস্টিসাইড দিয়েছি তখন এদের জীবন্ত কবর হয়ে গেছে নিচে। এই জন্য এই মাছটা একদম কমপ্লিটলি বিলুপ্ত হয়ে গেছে। আচ্ছা, আমাদের দেশের অর্থনীতিতে এই মাছের গুরুত্ব কি পরিমাণ? আমাদের অর্থনীতিতে মাছ কিন্তু আমরা নিজেরা খাওয়া ছাড়াও কিন্তু আমরা রপ্তানি করি। চিংড়ি আমাদের একটা বিরাট একটা সম্পদ।
এছাড়া কিন্তু ইদানিং আমরা ইলিশ এবং অন্যান্য যে সামুদ্রিক মাছও কিন্তু আমরা বিদেশে রপ্তানি করে মানে মোটামুটি 6,000-7,000 কোটি টাকার মতো কিন্তু মাছ আমরা কিন্তু রপ্তানি করে আয় করে থাকি, যেটা ভালো একটা কান্ট্রির জন্য একটা বিরাট, দেশের জন্য খুব ভালো সংখ্যা। আর একটা বড় যে সুযোগ আছে সমুদ্রের মাছগুলোকে বিক্রি করার। আমাদের দেশে তো একটা প্রবণতা আছে সমুদ্রের মাছ না খাওয়ার, এবং আসলে সমুদ্রের মাছ তো আমাদের জন্য খুবই উপকারী। তো সেখান থেকে আপনি কি মনে করেন যে আমাদের এই অভ্যাসেরও কিছুটা পরিবর্তনের দরকার আছে? আসলে যারা কোস্টাল বেল্টে থাকে তারা তো সমুদ্রের মাছ খাচ্ছে, যারা একটু ভিতরের দিকে বসবাস করে তারা হয়তো সমুদ্রের মাছ চিনতো না, তাই জন্য তারা খাচ্ছে না। কিন্তু আমাদের যে নিউট্রিয়েন্ট হিসাবে কিন্তু সমুদ্রের মাছের নিউট্রিয়েন্ট অনেক বেশি। আচ্ছা, এই মাছের প্রজাতিগুলো বিপন্ন হওয়ার মূল কারণ কি? দেখুন, এই যে বিপন্নতাটা কিন্তু একটা প্রক্রিয়ার মধ্যে আছে। প্রকৃতিগত কারণ ছাড়া মানুষের কারণটা কিন্তু অনেক অ্যাব্রাম। আমাদের জনসংখ্যা বাড়ছে, জনসংখ্যা বাড়লে কি হচ্ছে, আমাদের কিন্তু কয়েকটা জিনিস আমাদের খুব লাগবে। একটা হলো থাকার জায়গা, আর একটা হচ্ছে পানি। পানিটা আমরা এগ্রিকালচার ল্যান্ডে ব্যবহার করছি, আবার আমাদের থাকার জন্য যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো কিন্তু আমরা জলাশয়গুলো ভরাট করে আমরা বাড়ি করতেছি। আমরা কিন্তু ওদেরকে স্পেস দিচ্ছি না। ওরা যে এই জায়গার মধ্যে যে স্পেসের মধ্যে থাকার কথা ছিল সেই জায়গাগুলো আমরা দখল করে দিচ্ছি, তাকে তো আমরা আস্তে আস্তে সরিয়ে দিচ্ছি। দ্বিতীয় যে কারণ হচ্ছে যে আমরা আবার আমাদের প্রয়োজনে বা আমাদের দরকারে কিন্তু আমরা বিভিন্ন রকমের এগ্রিকালচার ল্যান্ডে বিভিন্ন পেস্টিসাইড বা বিভিন্ন কেমিক্যাল বিভিন্ন জিনিস কিন্তু আমরা আবার নেচারে ছাড়তেছি, যেটাতে এই বিষাক্ততা, এই বিষ কারণে কিন্তু তারা মারা যাচ্ছে, তারা সমূলে তারা মারা যাচ্ছে। আর একটা যেটা কারণ আমরা করি যে আমরা কিন্তু সবসময় কৃষিক্ষেত্রটা কিন্তু নির্ভর করে পাশের বিল বা জলাশয় থেকে পানি নিয়ে। আমরা করি কি, জলাশয়টাকে পুরোপুরি শুকিয়ে ফেলি, তাতেও যে মাছটা জলাশয়ে ছিল সেও কিন্তু শুকায় গেলে সে মরে যাচ্ছে। আচ্ছা, তো এই মানুষের সৃষ্ট কারণটাই একটা বিরাট সমস্যার কারণ। আচ্ছা, আগে তো গবেষণা হয়েছে, রিসেন্ট কি কোনো গবেষণা হয়েছে আমাদের এই মৎস্য সম্পদ নিয়ে? আমাদের কিন্তু মৎস্য সম্পদ নিয়ে গবেষণা সবসময় হচ্ছেই, যেমন চলন বিল, বিভিন্ন কিন্তু ক্লাস্টার ওয়েতে এটাকে আসলে একসাথে করে সমন্বয় করে পুরো বাংলাদেশকে একটা ইনভেন্টরির মাধ্যমে দেখা উচিত, সঠিক একটা পদ্ধতির মাধ্যমে। কি ধরনের গবেষণা হয়েছে এর মধ্যে? কোন এলাকায় কোন মাছটা আছে, কোন থেকে কোন মাছটা চলে যাচ্ছে, এটা এক ধরনের গবেষণা হচ্ছে। আর কতগুলো গবেষণা হচ্ছে যে এই যে বিপন্ন মাছগুলোকে ব্রিডিং করানোর চেষ্টা করা হচ্ছে। যেমন আমাদের বাইম মাছ, সেটাকে কিন্তু ব্রিডিং করানো যাচ্ছে, মেনি মাছের কিন্তু ব্রিডিং করানো যাচ্ছে। করে যদি এটাকে যদি আমরা নেচারে ছেড়ে দিই, আমরা কিন্তু ভালো প্রোডাকশন পাবো। তাহলে কি আমাদের দেশি মাছগুলো সংরক্ষণের জন্য সরকারি এবং বেসরকারি দুভাবেই আপনার প্রচেষ্টা চলছে? এটা একাডেমিয়া এবং সরকার দুই পক্ষ থেকে এই গবেষণাগুলো হচ্ছে। আচ্ছা, এবং তাতে সুফল পাওয়া যাচ্ছে? সুফল পাওয়া যাচ্ছে। আপনার কি মনে হয় যে সাধারণ জনগণকে আমরা কিভাবে উদ্বুদ্ধ করতে পারি এই মাছগুলো বিপন্নতা থেকে রক্ষা করার জন্য? অনেকে হয়তো খেয়াল করে না যে বাজারে কিন্তু ওই মাছগুলো নেই যে মাছগুলোর কথা আপনি হয়তো একটু আমাকে বললেন, জিজ্ঞাসা করলেন। তো ওই ধরনের অ্যাওয়ারনেস দরকার আছে যে কেন তারা নাই। ওরা যদি জানতো বা বুঝতো, প্রচারের দরকার আছে। আমাদের বিভিন্ন রকমের বাচ্চাদের যে তাদের টেক্সট বুকের মধ্যে বা লেখার মধ্যে যদি এগুলো আসে, তাহলে হয়তো তারা রক্ষাও করবে, এর সুফল দেশ, জাতি, পৃথিবীও পাবে। আরেকটি জিনিস আমরা দেখি যে বাইরের থেকে অনেক মাছ নিয়ে এসে এখানে সেই মাছের প্রজাতিগুলো বানানোর চেষ্টা করা হচ্ছে। আপনি কি মনে করেন এই ধরনের উদ্যোগ একটা সুফল বয়ে আনছে আমাদের জন্য? খুবই মানে একটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এখানে আপনি তুললেন। আসলে বিদেশি মাছগুলো আনাতে বা পরীক্ষা না করে এগুলাকে জলাশয়ে দেওয়াতে কিন্তু আমাদের কি ক্ষতি হচ্ছে আমরা কিন্তু এখনো জানি না। এই মাছটা যদি প্রকৃতিতে চলে যায়, যে আমাদের কিন্তু ক্ষতি করতে পারে। যেমন এখানে পিরানা মাছ আসছিল, আমাদের দেশে যেমন আফ্রিকান মাগুর আনা হয়েছিল, যে এটা অনেক বড় হয়, কিন্তু ওই 1 কেজি মাছ হতে যে সে যে 10 থেকে 15 কেজি আমাদের অন্য ছোট মাছ ধরে খেয়ে ফেলবে, যেহেতু সে রাক্ষসী মাছ। বাইরে অনেক জায়গায় দেখি যে লাইভ কোনো কিছুই কিন্তু ঢুকতে দেয় না সেই দেশে, গাছ থেকে আর মাছ কোনো কিছু ঢুকতে দিবে না। আমাদের কোনো কোয়ারেন্টাইন আইন নাই, এটা আশু করা দরকার। মানে অ্যাকুরিয়াম ফিশ হিসাবে নিয়ে আসে ছোট ছোট মাছের পোনা, এটা কিন্তু ধরা যায় না যে এটা অ্যাকুরিয়াম ফিশ নাকি। পরবর্তীতে কিন্তু আসলে এটা আসলে বড় মাছেরই পোনা নিয়ে আসছে, যেটাকে তারা চাষের পুকুরে নিয়ে যেভাবে পিরানা দেশে আসছিল, ওরা ওই বড় মাছ হিসাবে এটাকে করে ব্রিড করায় পুরো ছড়ায় দিচ্ছে। এবং প্রাইভেট এন্টারপ্রেনার যখন ছড়াতে থাকে তখন কিন্তু এটা অনেক ক্ষেত্রেই এটা কন্ট্রোল করা খুব কঠিন হয়ে যায়। আর যে মাছগুলো খুব দ্রুত বাড়ে সেগুলো কন্ট্রোল করা তো ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট। এবং আপনি একটা দ্রুত বর্ধনশীল মাছ কিন্তু অনেক খাবার খেতে হবে তাকে, এবং সেই খাবারটা কিন্তু আমার নেচার থেকেই সে খাবে, এবং তখনই কিন্তু আমাদের বিপদ যে সে আমাদের দেশি মাছ, নিরীহ মাছগুলোকে সে খেয়ে ফেলতে পারলো কিনা। পোনাও নষ্ট করে ফেলবে, পোনাগুলো খেয়ে ফেলবে, বাচ্চা খেয়ে ফেলবে, ডিম খেয়ে ফেলবে। ডিমটা সবচেয়ে ভালনারেবল। আপনাকে একটা ছোট্ট একটা উদাহরণ দিতে চাই। শ্রীলঙ্কার ওদের দেশে ওখানে কাতলা মাছটা নাই হয়ে গিয়েছিল। আচ্ছা, তো তখন ওরা করলো কি, ওরা ভারতে যেহেতু স্পেসিস আছে, কাতলা আমাদেরও আছে, ওখান থেকে ওরা ওটাকে রিপ্লেস করছিল ওখানে।
সেই কাতলা মাছ ওখানে বাঁচানো যায়নি, যে মাছটা আসছিল সেটা ওখানে জানতো না যে ওখানে আরেক ধরনের মাছ, যে মাছটা ওকে খেয়ে ফেলছিল। আচ্ছা, ওকে চিনতো না। কিন্তু ওখানকার যে কাতলা মাছটা ছিল সে কিন্তু ওর সেই রাক্ষসের যে মাছটা ছিল তাকে সে চিনতো। তো এই যে একটা, এটা যে তার 1000 বছরের অভিজ্ঞতা একটা মাছের ওই পরিবেশে বেঁচে থাকার জন্য কার কাছ থেকে বাঁচতে হবে, কীভাবে বাঁচতে হবে, এটা কিন্তু তার কিন্তু একটা হিসাব আছে প্রতিটা মানে প্রতিবেশের মধ্যেই, একটা ইকোসিস্টেমের মধ্যে। আমরা কিন্তু আসলে ছট করে বলতে পারবো না যে সে সার্ভাইভ করবে কিনা বা অন্য মাছটা এসে কতখানি ক্ষতি সৃষ্টি করবে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারে সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক মৎস্য সম্পদ নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৪র্থ স্থানে। বাংলাদেশে প্রায় ২৬৬ প্রজাতির মিঠা পানির মাছ রয়েছে, যার মধ্যে প্রায় ২৮ প্রজাতি বিপন্ন এবং ১২ প্রজাতি মহাবিপন্ন অবস্থায় আছে। আমাদের দেশের প্রাণিজ আমিষের প্রায় ৬০% পূরণ হয় মৎস্য সম্পদ থেকে। বাংলাদেশ উৎপাদিত মোট মাছের প্রায় ৩০% আসে চাষের মাধ্যমে এবং ৭০% আসে সামুদ্রিক ও অভ্যন্তরীণ জলাশয়গুলো থেকে। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল সবচেয়ে বেশি সাদা হনুমান কোথায় দেখা যায়। সঠিক উত্তরটি হল এ, কেশবপুর। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন আমেনা আক্তার মিতু, গৃহিণী, চাপিলা, ফরক্কাবাদ, চাঁদপুর। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে বাংলাদেশে কোন মাছটি বিপন্ন অবস্থায় রয়েছে। এ, বোয়াল, বি, চিতল। সঠিক উত্তর জানিয়ে আগামী রবিবার বিকেল ৫টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6161 নম্বরে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে চিঠি লিখুন। প্রযোজক প্রকৃতি ও জীবন, GPO বক্স নম্বর 964 অথবা যোগাযোগ করুন 01773 049 049 এই নম্বরে, অথবা ইমেল করুন info@pojf.org এবং প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের পর্ব দেখতে ও অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন www.pojf.org এই ঠিকানায়। শুধু দর্শক, মৎস্য সম্পদের বিপন্নতায় মাছে ভাতে বাঙালি প্রবাদটি আজ শুধুই বইয়ের ভাষায় পরিণত হয়েছে। অধিক হারে মাছ নিধন, পোনা আহরণ, জলদূষণ ইত্যাদি কারণে বিপন্ন আমাদের মৎস্য সম্পদ। প্রয়োজনীয় সংরক্ষণ উদ্যোগ ও মৎস্য সম্পদের প্রতি সহনশীল আচরণই ফিরিয়ে দিতে পারে মাছে ভাতে বাঙালির হারানো ঐতিহ্য। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।